গাড়ি থেকে নেমে মস্ত গেটটার সামনে দাঁড়ালো দেবল। বড় গেটটা সম্ভবত খোলাও হয় না বহুকাল। গেট দিয়ে ঢুকে বেশ খানিকটা নুড়ি বেছানো পথ। অনেককাল আগে নিশ্চয়ই ফুলের কেয়ারি ছিল, এখন দুপাশে আগাছার জঙ্গল। দেখতে দেখতে দেবলের মনে হলো গোটা চৌধুরী বাড়িটাই যেন ওরকম একটা মুন্ডুহীন কঙ্কালের চেহারা নিয়েই দাঁড়িয়ে আছে। বাড়ি না বলে অবশ্য প্রাসাদ বলাই ভালো। বিশাল বিশাল খিলান, চওড়া টানা বারান্দা, ঘোরানো সিঁড়ি। নয়নপুর আর তার আশেপাশের মানুষজন রাজবাড়ি বলেই চিনত। যদিও রামেন্দ্র নারায়ণ চৌধুরী মোটেই রাজা ছিলেন না, তবে জমিদার ছিলেন। এই মৌজার অধিকাংশ জমিজিরেতি ছিল তাঁর দখলে। দুর্দণ্ড প্রতাপ এবং অত্যাচারী বলে পুরো পরগনাতেই কুখ্যাত ছিলেন তিনি। একটা প্রাগৈতিহাসিক জন্তুর মতো গোটা বাড়িটাই যেন অতীতের গন্ধ গায়ে মেখে মাটিতে মুখ গুঁজে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কথাটা ভেবেই নিজের মনে একটু হাসল দেবল। এই অপেক্ষা পর্ব শেষ হবে এবার। জমিজিরেত অনেককাল গেছে। নয়নপুরের সঙ্গে সম্পর্ক বলতে ছিল জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরী, মানে দেবলের ঠাকুরদার আমলের এই বাড়ি। সেটাও এবার বিক্রি হয়ে যাবে। দেবলের সৌভাগ্য যে একজন শাঁসালো প্রমোটারের নজরে পড়েছে বাড়িটা। তিনি একটা রিসর্ট বানাতে চান এখানে। দরদাম করেনি দেবল। এই ভাঙা বাড়ির জন্য যা পাওয়া যায় তাই ভালো। প্রমোটারের আসার কথা আজ বিকেলে। তার আগে একবার পুরো বাড়িটা ঘুরে দেখে নিতে হবে আলাদা করে বিক্রি করার মতো জিনিসপত্র কিছু আছে কিনা। নগেনদা বয়স অনেকটাই হয়েছে। চাবিটা হাতে নিয়ে গেটের কাছে এসে দেবলকে দেখে একটু যেন চমকে উঠলেন নগেনদা। কি হলো নগেনদা, তুমি কি আমাকে চিনতে পারছো না নাকি? গেটের পাল্লা দুটো ধরে ঠেলা দিতে একটা বিকট কর্কশ আওয়াজ করে খুলে গেল সে দুটো। তোমার না কাল আসার কথা ছিল? মানিক বাবুকে তো আমি বলেছিলাম আজকের দিনটা বাদ দিতে। সে বলেনি তোমাকে? আজ রাতে থাকবে ভাবছো নাকি? আরে রাতে থাকবো না তো যাবো কোথায়? মানিক বাবু তো আসবেন বিকেলবেলা। কথাবার্তা শেষ হতে সন্ধে হয়ে যাবে, তারপর ফিরবো কেমন করে? তোমার সমস্যাটা কি বলো তো নগেনদা? রাধা ভাড়ার কিছু নেই নাকি? আচ্ছা টাকা দিচ্ছি, আনিয়ে নাও। আজকাল তো নয়নপুরে রোজই বাজার বসে, আসার পথে দেখলাম। অমাবস্যার দিন ভালো নয়, তাই বলেছিলাম আজ না আসতে। কাণ্ডজ্ঞান নেই এদের, যত সব। দাদু মারা যাওয়ার পর দেবল আর তার মা যখন পাকাপাকি ভাবে কলকাতায় চলে গেল। দাদু মারা গেছিলেন বেশ অদ্ভুত ভাবে। বৈশাখ মাস ছিল। রোজ বিকেলে হাঁটতে যেতেন দাদু, ঘন ঘন বাজ পড়া। বৃষ্টি থেকে বাঁচতে গাছের নিচে দাঁড়িয়েছিলেন বোধহয়। বাজে পোড়া শরীরটা কালো কাঠের মতো দেখতে হয়ে গিয়েছিল। দেবল জানে লোকে মনে করে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর কুকর্মের অভিশাপ আছে তাদের বংশে। এই বংশের পুরুষদের মৃত্যু স্বাভাবিকভাবে হয় না। কারখানার কাজ করার সময় মাথার ওপর ক্রেন ছিঁড়ে পড়ে দেবলের বাবা মারা গেছেন বছর 5 আগে। তবে দেবল নিজে এসবে বিশ্বাস করে না। তার মতে দুর্ঘটনা যে কোনো সময়ই ঘটতে পারে। তবে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর নামটা মাথায় আসতে দেবলের মনে পড়ে এই বৈঠকখানা ঘরেই একটা মানুষ প্রমাণ ছবি ছিল তার। ঈগল পাখির মতো খাড়া নাক আর তীক্ষ্ণ কুটিল চোখলা লোকটার ছবিটা দেখলেই কেমন যেন অস্বস্তি হতো ছোট্ট দেবলের। কথাগুলো ভাবতে ভাবতেই কেমন যেন একটা অস্বস্তি বোধ হলো দেবলের। যেন কেউ আড়াল থেকে তার দিকে নজর রাখছে। একটু অবাক হয়ে পেছনে ফিরে তাকাতেই চোখে পড়ল ছবিটা। রামেন্দ্র নারায়ণ যেন এক দৃষ্টে তাকিয়ে আছেন তার দিকে, কিন্তু এত বছর পরেও চোখ দুটো অস্বাভাবিক জ্বলজ্বলে। তাই চোখ সরিয়ে নিয়ে এগুলো সিঁড়ির দিকে। ঘড়িটা দাদুর আমল থেকে বৈঠকখানার কোণেই রাখা থাকত। ঘন্টা বাজতে শোনেনি দেবল। ঘড়িটা তার মানে নগেনদা ঠিক করিয়েছে। সেই ক্ষেত্রে এটার জন্য আলাদা দাম পাওয়া যাবে। হাজার হোক এরকম একটা অ্যান্টিক ঘড়ি,
কথাটা ভেবেই মনটা খুশি হয়ে গিয়েছিল দেওয়ালের, কিন্তু সিঁড়ির মুখে নগেনদাকে দেখে খুশিটা উবে গেল। শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো তুমি? কি শুনবো? শুনতে পেলে না? ঘন্টা বাজলো। হ্যাঁ শুনলাম তো, দাদুর গ্র্যান্ডফাদার ক্লক। তবে আগে তো কোনোদিন শুনিনি। ঘড়িটা সারিয়েছো বুঝি? না, এতকাল বাজেনি, ঠিক আজকেই বাজলো। আমি ঠিক বুঝেছি, আজ আজ সেই দিন। বুড়োর মাথাটা যে একেবারেই গেছে বুঝতে অসুবিধে হলো না দেওয়ালের। বাড়িটা বিক্রি হয়ে গেলে কোথায় যাবে কে জানে। সারাটা জীবন তো এই চৌধুরী বাড়িতেই কেটে গেল। আত্মীয় স্বজন কেউ আছে কিনা জিজ্ঞেস করতে হবে, না হলে কিছু টাকা পয়সা দিয়ে একটা ব্যবস্থাও করতে হবে। মানিকবাবু এলেন বিকেল পড়তেই। তখনও দিনের আলো রয়েছে ভালো মতো। ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল বাগানের একেবারে শেষ প্রান্তে খিড়কির গেটের কাছে একটা ছোট্ট চালা ঘরের মতো। ওটা তো হাশেম ফকিরের মাজার, মনে নেই? তোমার দাদুর সময় থেকেই তো ছিল। দাদুর বন্ধু ছিলেন হাশেম ফকির, মাজারখানা তিনিই বানান। ফকির অনেককাল দেহ রেখেছেন, মাজারের পাশেই ওনাকে মাটি দেওয়া হয়েছিল। পাড়ার লোকজন এখনো আসে, মোমবাতি জ্বালিয়ে যায়। দেবল তাই ঠিক করেছিল, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। এমনিতেই ভোরবেলা বেরোতে হবে বলে রাতে ভালো ঘুম হয়নি, তাই একটা লম্বা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে নেওয়াই ভালো। কালকের দিনটা পেরোলেই তো আবার সোমবার থেকে অফিসের কাজে ঢুকে যেতে হবে। জানলা দরজা বন্ধ করে শোবে কিন্তু। আর শোনো, আমি ছাড়া অন্য কেউ ডাকলে সাড়া দিও না যেন। তুমি ছাড়া আর কে ডাকবে? যা বললাম মনে রেখো। দিনটা খারাপ, আজ আসতে তো বারণ করেছিলাম, সে কথা শুনলে না। এখন বড় ঘড়িতে 13টার ঘন্টাটা না পড়লে বাঁচি আমি। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল নগেনদা। আর এই 13টার ঘন্টা কথাটা শুনেই মাথার মধ্যে যেন বিদ্যুতের ঝিলিক খেলে গেল দেওয়ালের। আশ্চর্য, এই ঘটনাটা নগেনদাই বলেছিল একদিন। রবীন্দ্রনারায়ণ এমন ব্যবস্থা করে রেখেছিলেন যাতে ঠিক রাত 12টায় ঘড়িতে 13টা ঘন্টা পড়ে। আর এই 13 নম্বর ঘন্টার শব্দ শোনা মাত্রই সব লেঠেলরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে, যাতে চাষিরা তৈরি হওয়ার কোনো সময় না পায়, এমনকি পালিয়ে যেতেও না পারে। সবাইকে মেরে বাড়ি ঘরে আগুন লাগিয়ে চলে আসবে লেঠেলরা। পরিকল্পনা মাফিক কাজ হলো। পুড়ে খাক হয়ে গেল চাষিদের পাড়া। অসংখ্য মানুষ মারাও গেল। কোনো বিচার হলো না, অপরাধী ধরাও পড়ল না। সবকিছু আগের মতো চলতে লাগলো। কিন্তু সেই গ্র্যান্ডফাদার ক্লক বন্ধ হয়ে গেল। তাতে আর ঘন্টাও পড়ে না, কাঁটাও নড়ে না। তার কিছুদিন বাদে একদিন জমিদার বাবু গেট দিয়ে বেরোচ্ছেন, এমন সময় পথ আটকে দাঁড়ালো এক পাগল বুড়ি। হাওয়ায় তার পাকা চুল এলোমেলো উঠছে। মনে করিস না তুই রেহাই পাবি, তারা সবাই আসবে, আবার আসবে। যেদিন তাদের মেরেছিস সেই দিনেই ফিরে আসবে তারা। সেদিন তুই রক্ষা পাবি না, তোর বংশের কেউ রক্ষা পাবে না। সেদিন বাড়ি ফিরেই জ্বর আসে রামেন্দ্রনারায়ণের। জ্বরের ঘোরে সারাক্ষণ নাকি ভুল বকছিলেন। কোনো ওষুধ কাজ করেনি। সেই জ্বরেই 3 দিনের মাথায় মারা যান রামেন্দ্রনারায়ণ। গল্পটা নগেনদা বলেছিল দেওয়ালকে, আর এটাও বলেছিল যে সেই দিন নাকি ছিল কার্তিক মাসের অমাবস্যা। নগেনদার কেমন একটা ধারণা ছিল, কার্তিক মাসে অষ্টম অমাবস্যায় যদি বড় ঘড়িতে 13টার ঘন্টা পড়ে, তাহলে সেই পুড়ে মরে যাওয়া চাষিদের প্রেতাত্মারা জেগে উঠে এই জমিদার বাড়িতে হানা দেবে প্রতিশোধ নিতে। মাসটা যে কার্তিক সেটা দেওয়াল জানে, কিন্তু পূর্ণিমা অমাবস্যা তো আর খেয়াল রাখা সম্ভব নয়। মোবাইলটা তুলে নিয়ে দেওয়াল দেখে ইন্টারনেট রয়েছে। গুগলে সার্চ দিতেই বোঝা গেল রাতটা অমাবস্যার। ঘর আগের মতোই নিশ্ছিদ্র অন্ধকার, কিন্তু দেওয়াল স্পষ্ট বুঝতে পারছিল অতীতের পাতা উল্টে রামেন্দ্রনারায়ণ চৌধুরীর জমিদার বাড়ি জেগে উঠেছে। গোপন ষড়যন্ত্রের ফিসফাস শোনা যাচ্ছে দেওয়ালের ওপারে। কারা যেন হেঁটে যাচ্ছে সতর্ক পায়ে।
জমিদার বাড়িতে আগুন দিয়ে দেবো। আজ সব শেষ, সব শেষ আজকে। কি রাত্রিবেলা আগুন দিয়ে দেবো, দেখবো কি করে বাঁচে, দেখে নেবো তোকে। লাঠি সড়কি ঠোকাঠুকির অস্পষ্ট শব্দ কানে আসছে, লোহার উপর ঘষ্টানোর মৃদু আওয়াজ। প্রতিটি ঘন্টার শব্দ যেন চারপাশের পৃথিবীটাকে ঠেলে দিচ্ছে একটা অন্ধকার গহ্বরের দিকে। 10 ঘন্টার শব্দে জেগে উঠেছে প্রেতলোকের প্রহরীরা। অবয়ব পাচ্ছে বাতাসে মিলিয়ে যাওয়া মানুষ। ঢং ঢং করে 12টা ঘন্টা বেজে থামলো ঘড়ি, দম বন্ধ করা অপেক্ষা। তারপরেই আবার নড়ে উঠল পেন্ডুলাম। 13টার ঘন্টা ঘোষণা করল। কিন্তু এ কি? তাদের গোটা গায়ে আগুন, একদল জ্বলন্ত মানুষ ছুটে আসছে। দেবল জানে তারা ছুটে আসছে জমিদার বাড়ির দিকেই। বহু যুগ আগে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে ছুটে আসছে মানুষগুলো। জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরীর ওপর প্রতিশোধ নেবে তারা। দেবলের শরীরেও বইছে সেই বংশেরই রক্ত, তাই রেহাই নেই তার। এখনই পালাতে হবে তাকে, কিন্তু কোথায়? ওরা আসছে, ওরা আসছে, ওরা এসে যাবে এক্ষুনি। পালাও, তুমি পালাও, তোমাকে ছাড়বে না ওরা। দেবলকে সঙ্গে নিয়ে নগেনদা ছুটছে বাড়ির পেছন দিকে। গেট ভেঙে পড়ার শব্দ শোনা গেল। স্রোতের মতো ঢুকে আসছে জ্বলন্ত মানুষের দল। পালাও, 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 মাজারে যাও, মাজারে যাও। ওই হাসেম ফকিরের কাছে যাও। পাগলের মতো ছুটলো দেবল। লোকগুলো কাছে এসে গেছে, যে কোনো সময় ধরে ফেলবে তাকে। মাজারের খড়ের চালটা দেখতে পেয়ে প্রাণপণে ছুটে ভিতরে ঢুকে কোনো রকমে বেদিটা আঁকড়ে লুটিয়ে পড়ল দেবল। জ্ঞান হারিয়ে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য শুধু দেখতে পেল 2 হাত ওপরে তুলে তার শরীরটাকে আড়াল করে এসে দাঁড়িয়েছে এক ফকির। তাকে দেখে থমকে গেছে জ্বলন্ত মানুষের দলটা। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে নয়নপুরের জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরীর বাড়ি। বাড়ির সব আসবাব, রামেন্দ্র নারায়ণের ছবি, গ্র্যান্ডফাদার ক্লক সবই পুড়ে খাক হয়ে গেছে। শেষ মুহূর্তে পালাতে পেরেছিলেন বলে বেঁচে গেছেন তাঁরই বংশধর দেবল চৌধুরী। তবে বাড়ির পুরনো চাকর নগেন সূত্রধর পুড়ে মারা গেছেন।